ডু অ্যাজ ডাইরেক্টেড। ফার্স্ট সেন্টেন্স, নো ওয়ান ক্যান কঙ্কার ডেথ। কঙ্কার কথার অর্থ কি? কঙ্কার কথার অর্থ হচ্ছে জয় করা। কঙ্কার মানে জয় করা। মৃত্যুঞ্জয় কথাটা শুনেছি তো, জয় করা, যে মৃত্যুকে জয় করে তাকে বলা হয় মৃত্যুঞ্জয়। তাহলে কঙ্কার কথার অর্থ হচ্ছে জয় করা। তাহলে নো ওয়ান ক্যান কঙ্কার ডেথ, কেউ মৃত্যুকে জয় করতে পারে না। কারণটা দেখবি যে একটা কথা বলা হয় যে ম্যান ইজ মোর্টাল, মানুষ পার্থিব, কারণ যার একবার সৃষ্টি হয়েছে তার ধ্বংস অনিবার্য। ঠিক তেমনি আমাদেরও জন্ম হয়েছে মানে মৃত্যু অনিবার্য। তাহলে মৃত্যুকে জয় করা যায় না, কেউ তো বলতে পারে না আমি অমর বলে, বলা যায় না। নো ওয়ান ক্যান কঙ্কার ডেথ, ব্র্যাকেটে বলেছে কি অ্যাফার্মেটিভ। অ্যাফার্মেটিভ মানে হ্যাঁ বাচক। এই না বাচক থেকে হ্যাঁ বাচক বাক্যে ট্রান্সফার করার যে মূল ধর্ম বা বৈশিষ্ট্য সেটা কি? মূল বৈশিষ্ট্য হচ্ছে অর্থ অপরিবর্তিত। অর্থ অপরিবর্তিত, এখানে অর্থের কোনো বদল ঘটানো যাবে না। তাহলে নো ওয়ান ক্যান কঙ্কার ডেথ নেগেটিভ সেন্টেন্স থেকে অ্যাফার্মেটিভে যাব। কিভাবে ট্রান্সফার করব? যখন যে নিয়মগুলো আছে, যেটা আমরা অনলি থাকলে করি, মাস্ট থাকলে করি, এভরি থাকলে করি, এই যে নিয়মগুলো ছিল, সেই নিয়মগুলোর মধ্যে কোনো নিয়মে যদি না কাজ করে, তখন ওই যে বাক্যটা, সেই বাক্যটাকে যদি আমি কোশ্চেন করে দিতে পারি, তাহলে বাক্যটা কিন্তু নেগেটিভ থেকে অ্যাফার্মেটিভ হয়ে যায়। কোশ্চেন। আর একটা বাক্যকে কোশ্চেন করতে গেলে প্রথমে কি লাগে? অক্সিলিয়ারি ভার্ব লাগে, তারপর সাবজেক্ট লাগে, তারপর লাগে মেন ভার্ব, তারপর অবজেক্ট, আর শেষে লাগে একটা জিজ্ঞাসা চিহ্ন। তাহলে এইখানে এই যে নো ওয়ান আছে, এই শব্দটা, এই নো ওয়ান এখানে সাবজেক্ট, ক্যান কঙ্কার এটা ভার্ব, আর ডেথ হচ্ছে এখানে অবজেক্ট। তাহলে আমি যদি কোশ্চেন করি, কোশ্চেনের ক্ষেত্রে আমরা অক্সিলিয়ারি ভার্বটা আগে আসে, তো এই বাক্যটার মধ্যে কোনো অক্সিলিয়ারি ভার্ব আছে কি? আছে। ক্যান নামক শব্দটা আমার মোডাল অক্সিলিয়ারি, ক্যান। তাহলে আমি যদি অক্সিলিয়ারি ভার্বটা উল্লেখ করছি, তারপর বলছে আমাকে সাবজেক্টটা ইউজ করতে, তো সাবজেক্টের জায়গায় কি আছে? নো ওয়ান। তো আমি যদি নো ওয়ান রেখে দিই, তাহলে বাক্যটা কি আর অ্যাফার্মেটিভে যাবে না? তাহলে নো ওয়ান এর পরিবর্তে আমাকে শব্দটাকে বদলে এনি ওয়ান করতে হবে। তাহলে ক্যান এনি ওয়ান। এবারে মেন ভার্বটা কি? কঙ্কার, CONQUER, কনকার। তাহলে নো সরি ক্যান এনি ওয়ান কঙ্কার ডেথ, DEATH, লাস্টে কোশ্চেন মার্ক। গেল বুঝে? প্রথমে অক্সিলারি ভার্ব, তারপরে সাবজেক্ট, তারপরে মেন ভার্ব, তারপর হচ্ছে অবজেক্টটা। তাহলে ছিল বাক্যটা কি? নো ওয়ান ক্যান কঙ্কার ডেথ। সেটাকে ট্রান্সফার করলাম কিভাবে? কোশ্চেন করে। ক্যান এনি ওয়ান কঙ্কার ডেথ? মৃত্যুকে কেউ কি জয় করতে পারে? উত্তর আমরা দেব যে মৃত্যুকে কেউ জয় করতে পারে না। নেক্সট, নাম্বার 2, এভরি রোজ হ্যাজ এ থর্ন। প্রত্যেকটি গোলাপে কাঁটা আছে। জানি গোলাপ ফুলে কাঁটা থাকেই। তাহলে এই যে এভরি রোজ হ্যাজ এ থর্ন, এই অ্যাফার্মেটিভ সেন্টেন্সটাকে নেগেটিভে ট্রান্সফার করতে হবে। তাহলে নিয়মে বলা ছিল যে এভরি কে যদি আমি নেগেটিভ করতে যাই, তাহলে এভরির পরিবর্তে কি ইউজ করতে হয়? জাস্ট ওই এভরিটার পরিবর্তে ব্যবহার করব দেয়ার ইজ নো। হলো, এভরির পরিবর্তে দেয়ার ইজ নো। এরপর তার পরের শব্দটা, এভরির পরের শব্দটা কি আছে? রোজ। তাহলে দেয়ার ইজ নো রোজ, এরপর বার্ড শব্দটা বসিয়ে ভার্ব থেকে বাকিটা হ্যাজ এ থর্ন। বাক্যটা কি দাঁড়ালো? যে দেয়ার ইজ নো রোজ বাট হ্যাজ এ থর্ন, এমন কোন গোলাপ নেই যার কাঁটা থাকে না। আচ্ছা, বাক্যটা কি ছিল? এভরি রোজ হ্যাজ এ থর্ন, প্রত্যেকটি গোলাপে কাঁটা থাকে। আমি না বাচকে তখন ট্রান্সফার করে কি বলছি? যে দেয়ার ইজ নো রোজ বাট হ্যাজ এ থর্ন, এমন কোন গোলাপ নেই যার কাঁটা থাকে না। বুঝছে? তাহলে অর্থটাও ঠিক থাকলো, আর এই নিয়মটা কাজে লাগলো কি? যে এভরির পরিবর্তে দেয়ার ইজ নো, তারপরে সাবজেক্টটাকে বসিয়ে বাট শব্দটাকে যোগ করে ভার্ব থেকে বাকি অংশটা। নেক্সট, নাম্বার 3, I am not so great as he. I am not so great as he. বুঝতে পারছেন নেগেটিভ সেন্টেন্স, সেখান থেকে অ্যাফার্মেটিভ আছে। এখানে ডিগ্রি চেঞ্জের মাধ্যমে
অ্যাফার্মেটিভ করা যাবে। কিরকম? বাক্যের শেষের সাবজেক্ট কি আছে? হি। তারপর বাক্যের ভার্ব বসাতে হয়, হিটা থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার, এখানে ভার্ব হিসাবে ইজ নিয়ে আসতে হয়, কারণ সাবজেক্ট এর উপর ডিপেন্ড করে ভার্বটা বসে। সাবজেক্টের পারসন, সাবজেক্টের নাম্বার, এর উপর ডিপেন্ড করে ভার্ব বসে। যেমন আই এর ক্ষেত্রে এম প্রেজেন্ট টেন্সে অন্য কোনো ভার্ব বসতে পারে না, বি ভার্বের ফর্ম গুলো। তাহলে হি এর ক্ষেত্রে একই রকম সিঙ্গুলারে ইজটা, তাহলে হি ইজ। আচ্ছা, তাহলে আমি করব অ্যাফার্মেটিভ। এখন বাক্যটা নেগেটিভ আছে, নট শব্দটা তুলবো, তাহলে হি ইজ নটটা বাদ দেবো, হয়েছে? তাহলে কি করতে হয়? এই যে সো আর গ্রেট, সো গ্রেট আর তারপরে অ্যাজ আছে, সো আর অ্যাজ এর মাঝখানে যে অ্যাডজেক্টিভটা রয়েছে এটাকে বলবো আমরা কি? পি ও এস আই টি আই ভিই। তাহলে ডিগ্রি চেঞ্জের মাধ্যমে যখন আমরা অ্যাফার্মেটিভে করছি, তাহলে পজিটিভ থেকে আমাকে ট্রান্সফারটা করে দিতে হবে কম্পারেটিভ, তাহলে বাক্যটা কিন্তু অ্যাফার্মেটিভে চলে আসবে। তাহলে হি ইজ, বাক্যের শেষের সাবজেক্ট হি, ভার্বটা বসাইছি ইজ, এরপর কি করতে হয়? কম্পারেটিভ রূপটা। তাহলে গ্রেট এর কম্পারেটিভ রূপ কি? গ্রেটার, জি আর ই এ টি, তার সঙ্গে ই আর যোগ, গ্রেটার। এরপর দেন বসাতে হয়, শুধুমাত্র দেন, টি এইচ এ এন, দেন। বাক্যের প্রথম সাবজেক্ট, এখানে প্রোনাউনের পরিবর্তন হয় না, তাই যেমন আছে তেমনটাই। তাহলে হি ইজ গ্রেটার দেন আই, সে আমার চেয়ে মহান। বাক্যটা কি ছিল? আই এম নট সো গ্রেট অ্যাজ হি, আমি তার মতো মহান নই। যখন তুলনা করছি তখন অর্থটা তো একই রকম থাকছে, সে আমার চেয়ে বেশি মহান, হয়েছে? তাহলে হি ইজ গ্রেটার দেন আই। নেক্সট নাম্বার 4, নাথিং এক্সিডস লাইক সাকসেস। নাথিং এক্সিডস লাইক সাকসেস, সফলতার মতো কোনো কিছু এক্সিড করতে পারে না, ছাপিয়ে যেতে পারে না। তাহলে বাক্যটা কিসে ট্রান্সফার করতে বলেছে? ইন্টারোগেটিভ, অর্থাৎ কোশ্চেন। কোশ্চেন করতে গেলে একই রকম অক্সিলারি ভার্ব লাগবে আগে। তাহলে অক্সিলারি ভার্ব এই বাক্যের মধ্যে আছে? মেন ভার্বটা আছে, শুধুমাত্র মেন ভার্ব আছে, অক্সিলারি ভার্ব নাই। তো যখন দেখবো বাক্যের মধ্যে শুধুমাত্র মেন ভার্ব আছে, কোনো অক্সিলারি ভার্ব নাই, তখন অক্সিলারি ভার্ব নিয়ে আসতে হয়। কিভাবে আনবো? মেন ভার্বের অর্থ যদি বোঝায় করা, তাহলে ডু আসবে। যদি বোঝায় হওয়া, তাহলে বি। আর যদি বোঝায় আছে, তাহলে হ্যাভ। তো এখন মেন ভার্বটা কি? ছাপিয়ে যাওয়া, তার মানে তো করা বোঝাচ্ছে, তাহলে ডু ভার্ব আছে। সাবজেক্টটা কি? নাথিং আছে। নাথিংটা কোন পারসন? থার্ড পারসন। কোন নাম্বার? সিঙ্গুলার। থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার যদি হয় সাবজেক্টটা, তাহলে প্রেজেন্ট ইনডেফিনাইট টেন্সে বলা আছে কি? মেন ভার্বের সঙ্গে এস বা ইএস যোগ হয়, তাহলে এখানে এসটা যোগ করা আছে। তাহলে আমি কি পেয়েছি? অক্সিলারি ভার্বটা ডু, অর্থ অনুযায়ী ডুটা পেয়েছি। তো এই ডুটাকে যখন আমি এ পাশে আনবো, তখন এই সাবজেক্টের সপক্ষে টেন্সটাকে মেনে এটা কি হয়ে যাবে? ডাজ। এই এক্সিড শব্দটার কারণে, এটা প্রেজেন্ট টেন্সে থাকার কারণে যে অক্সিলারি ভার্বটা আমি পেয়েছি, এই ভার্বটা তো আগে বসাচ্ছি, তাহলে এখানে কি হবে? ওই সাবজেক্টটার জন্য ডু না হয়ে এখানে ডাজ হবে, থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার হওয়ার জন্য ডাজ। এবার নাথিং আছে, সাবজেক্ট তো, এটাকে যদি আমি লিখে দিই নাথিং, তাহলে বাক্যটা তো অর্থটা বদলে যাচ্ছে, নাথিং লেখা চলবে না। কি করতে হয়? এখানে যেমন নো ওয়ান থেকে আমরা কি করেছিলাম? এনি ওয়ান করেছিলাম, ঠিক তেমনই নাথিং থেকে এনিথিং, এ এন ওয়াই টি এইচ আই এন জি। তাহলে ডাজ এনিথিং, এরপরে ভার্বটা, মেন ভার্বটা, এখানে তো এস ফরম্যাটটা নাই, ওটা ডাজ এর কাছে মানে ডু এর কাছে চলে গেছে, তাহলে কি রইলো এখানে? ই এক্স সি ডবল ইডি। তাহলে ডাজ এনিথিং এক্সিড অবজেক্ট লাইক সাকসেস, লাস্টে কোশ্চেন মার্ক। এই হলো ইন্টারোগেটিভ। ছিল বাক্যটা কি? যে নাথিং এক্সিডস লাইক সাকসেস, সেখানে কোশ্চেনটা কি দাঁড়ালো? যে ডাজ এনিথিং এক্সিড লাইক সাকসেস। নেক্সট, লাস্ট ওয়ান, নাম্বার 5, হোয়াই ওয়াস্ট টাইম। হোয়াই ওয়াস্ট টাইম, সময় অপচয় করো কেন। ব্র্যাকেটে কি বলেছে? অ্যাসার্টিভ। অ্যাসার্টিভ সেন্টেন্সের স্ট্রাকচার কি? সাবজেক্ট, ভার্ব, অবজেক্ট। আচ্ছা, কোন বাক্যে আছে? যেটা দেওয়া আছে বাক্যটা কোশ্চেন, ইন্টারোগেটিভ সেন্টেন্স আছে। তো ইন্টারোগেটিভ সেন্টেন্সের মধ্যে কি কি দেখতে পাচ্ছি? WH ওয়ার্ডটা দেখতে পাচ্ছি, মেন ভার্বটাকে পাচ্ছি, আর অবজেক্ট পাচ্ছি, কোনো সাবজেক্ট পাইনি।
তাহলে অ্যাসার্টিভ সেন্টেন্সের সাবজেক্ট তো লাগবে প্রথমে। আচ্ছা, তাহলে বলছে কি যে কেন সময় অপচয় করো। তাহলে এটাকে আমি যদি অ্যাসার্টিভ করি, অ্যাসার্টিভ মানে কি বিবৃতি, তার মানে ব্যক্ত করতে হবে। অ্যাসারশন আমরা কি নিয়ে আসবো, যে তোমার সময় অপচয় করা উচিত নয়। তাহলে ইউ শুড নট ওয়াস্ট, WASTE, ওয়াস্ট টাইম। কি করে পেলাম না, এই যে ইন্টারোগেটিভ সেন্টেন্সটা ছিল সেখান থেকে আমি অ্যাসার্টিভ সেন্টেন্স ট্রান্সফার যখন করছি আমি ব্যক্ত করছি যে এই যে প্রশ্নটা, এই প্রশ্নটাকে বিশ্লেষণ করলেই আমার অ্যাসারশনটা বেরিয়ে যায় বাক্যের মধ্যে। তাহলে প্রশ্নটা কি করেছিল, যে কেন সময় নষ্ট করো, আর সেটাকে যখন বর্ণনা করে বলছি যে তোমার সময় নষ্ট করা উচিত নয়। এই হলো অ্যাফার্মেটিভ টু নেগেটিভ বা কোশ্চেন বা অ্যাসারশন বা অ্যাসার্টিভ এই সেন্টেন্সের ট্রান্সফার। এবার দেখি ট্রান্সফার করতে পারি কিনা। অঙ্কিতা, প্রথম বাক্যটা জোরে পড়। নো ওয়ান হেটস, নো ওয়ান হেটস হিম। বাংলা কি, যে কেউ তাকে ঘৃণা করে না। নো ওয়ান হেটস হিম, ব্র্যাকেটে বলেছে কি অ্যাফার্মেটিভ সেন্টেন্সে ট্রান্সফার। তাহলে নেগেটিভ সেন্টেন্স থেকে অ্যাফার্মেটিভ সেন্টেন্সে ট্রান্সফার করতে গেলে দেখতে হয় যে কোন শব্দের বিপরীত শব্দ হয় কিনা। এটা নেগেটিভ থেকে অ্যাফার্মেটিভ যাচ্ছি, না বাচক থেকে হ্যাঁ বাচক। তাহলে প্রথমত আমার সাবজেক্টটা কি, নো ওয়ান। এই নো ওয়ানের মধ্যে নেগেটিভিটিটা আছে, এরপর হেটস আছে মানে ঘৃণা করা, আর হিম আছে অবজেক্ট এটা। তাহলে আমি যদি নো ওয়ানটাকে বদলাই তাহলে কি হবে, বাংলায় কি বলছি যে কেউ তাকে ঘৃণা করে না। তাহলে অর্থটাকে ঠিক রেখে বাক্যটা যদি আমি হ্যাঁ বাচক বলি তখন কি বলবো, সবাই তাকে ভালোবাসে। তাহলে নো ওয়ান যে সাবজেক্টটা আছে এর পরিবর্তে কি লিখবো, বিপরীত শব্দ নিয়ে আসবো। কি লিখবো, এভরিবডি। লিখি, লাইক এভরিবডি, EVERYBODY বা ওয়ানও করতে পারি, এভরি ওয়ান বা এভরিবডি। আচ্ছা, হেডস আছে, হেডস শব্দটা বদলে পরে কি হবে, বিপরীত শব্দ নিয়ে আসবো। নো ওয়ানটাকে ট্রান্সফার করছি এভরিবডি বা এভরি ওয়ান, তাহলে হেডস এর বিপরীত শব্দ কি হবে, লাভস, LOVES, লাভস। হিমটার কোনো পরিবর্তন হবে কি না, হিমটা যেমন অবজেক্ট আছে তেমনই লিখে দেবো HIM। তাহলে এভরিবডি লাভস হিম, বাক্যটা কি দাঁড়ালো, যে কেউ তাকে ঘৃণা করে না। যখন ট্রান্সফার করছি অ্যাফার্মেটিভে তখন উত্তরটা কি দাঁড়াচ্ছে, এভরিবডি লাভস হিম, প্রত্যেকে তাকে ভালোবাসে। তাহলে অ্যাফার্মেটিভ থেকে নেগেটিভে ট্রান্সফার করার জন্য মূল যে বৈশিষ্ট্য সেটা কি, অর্থটা অপরিবর্তিত রাখা, এটাই হচ্ছে মূল। আচ্ছা বসি, নেক্সট কি আছে বাক্যটা, অনলি এ প্যাট্রিয়ট ক্যান ডু দিস, অনলি এ প্যাট্রিয়ট ক্যান ডু দিস, শুধুমাত্র একজন দেশপ্রেমিক পারে এটা করতে। আচ্ছা আখি, দেখি তো পারি কিনা, বাক্যটার পর জোরে, অনলি, এটা জোরে, অনলি এ প্যাট্রিয়ট ক্যান ডু দিস, শুধুমাত্র একজন দেশপ্রেমিক পারে এটা করতে। আচ্ছা, অনলি কে নেগেটিভ করার জন্য নিয়ম আমি শিখেছিলাম। অনলি কে নেগেটিভ করতে গেলে মেন বাক্যের অর্থ যদি ব্যক্তি সুলভ হয় তাহলে অনলিটাকে পরিবর্তন করলে কি পাবো, নান বাট। যদি এটা ব্যক্তি সুলভের জায়গায় বস্তু সুলভ হয় তাহলে সেটা পরিবর্তন হয়ে কি হয়, নাথিং বাট, নান বাট বা নাথিং বাট এটা। তাহলে অনলি, এখন বাক্যটার মধ্যে কি আছে, অনলি এ প্যাট্রিয়ট ক্যান ডু দিস, শুধুমাত্র একজন দেশপ্রেমিক পারে এটা করতে। তাহলে দেশপ্রেমিক আমার ব্যক্তি না বস্তু, ব্যক্তি। তাহলে অনলি জায়গায় কি লিখবো, নান বাট বসাই, অনলির পরিবর্তে লিখবো নান বাট। ওএন কেন লিখছি, অনলি কেন, অনলিটা পরিবর্তে লিখবো, অনলিটা তাহলে পাবো না, অনলিটাকে ট্রান্সফার করলে আমি নান বাটটা পাচ্ছি, NONE, নান বাট, নান বাট। আচ্ছা, এবারে অনলির পরিবর্তে এইটুকুটা লিখেছি নান বাট, বাকিটা তো কোনো কিছু পরিবর্তন করতে বলেনি, অনলির পরিবর্তে নান বাট লিখলে বাকিটা পুরোপুরি যেমন আছে তেমন বসে যায়। তাহলে এ প্যাট্রিয়ট, PATRIOT, patriot can do this, THIS,
হয়েছে? তাহলে অনলি কে নেগেটিভ করতে গেলে অনলির পরিবর্তে নান বাট বা নাথিং বাট ইউজ করতে হয়। ব্যক্তি হলে নান বাট, বস্তু হলে নাথিং বাট। বাক্যটা কি আছে? ক্রস দ্য লাইন অ্যান্ড ইউ উইল বি অ্যারেস্টেড। এই লাইনটা ক্রস করো এবং তোমাকে বন্দি করা হবে। মাঝখানে কি আছে? অ্যান্ড। অ্যান্ড দিয়ে কোন বাক্য থাকে? অ্যান্ড একটা কনজাংশন, এই কনজাংশন দ্বারা কম্পাউন্ড সেন্টেন্স থাকে। সেই কম্পাউন্ড সেন্টেন্স থেকে ট্রান্সফার করতে বলেছে কমপ্লেক্স সেন্টেন্স। অর্থাৎ কমপ্লেক্স সেন্টেন্সের বৈশিষ্ট্য কি? একটা প্রিন্সিপাল ক্লজ আর এক বা একাধিক সাবঅর্ডিনেট ক্লজ। এই সাবঅর্ডিনেট ক্লজ আবার তিন ভাগে বিভক্ত: নাউন ক্লজ, অ্যাডজেক্টিভ ক্লজ আর হচ্ছে অ্যাডভার্ব ক্লজ। এবার আমাকে দেখতে হয় বাক্যের অর্থ অনুযায়ী যে কোন ক্লজ আমি ট্রান্সফার করব, নাউন ক্লজ নাকি অ্যাডজেক্টিভ নাকি অ্যাডভার্ব ক্লজ। তাহলে ক্রস দ্য লাইন, এই যে বাক্যটা আছে এইটুকুটা, প্রথমে এই অংশটা আমার কোন বাক্যের মধ্যে রয়েছে? যদি এইটুকুটা দেখি তাহলে এটা ইম্পারেটিভ সেন্টেন্স, ভার্ব প্লাস অবজেক্ট ইম্পারেটিভ সেন্টেন্স হয়। আর তারপর বলেছে ইউ উইল বি অ্যারেস্টেড, এই ইউ উইল বি অ্যারেস্টেড এটা হচ্ছে আমার অ্যাসার্টিভ সেন্টেন্স। দুটি বাক্য দু রকমের আছে। তাহলে আমি অর্থটা এভাবে আনতে পারি যে যদি তুমি লাইন ক্রস করো তাহলে তোমাকে বন্দি করা হবে। তাহলে যদির ইংলিশটা কি? খুব ছোট্ট একটা শব্দ আছে ইফ। ইউ ইম্পারেটিভ সেন্টেন্সে ইউ সাবজেক্টটা সবসময় উজ্জ্ব থাকে, সেটাকে প্রকট করা যায় বাক্যের অর্থ অনুযায়ী। তাহলে ইফ ইউ ক্রস দ্য লাইন, ইফ ইউ ক্রস দ্য লাইন, এই এন্ড নামক কনজাংশনটা বাদ দিয়ে এখানে একটা কমা ইউজ করব, তারপর বাকি অংশটা লিখে দেবো ইউ উইল বি অ্যারেস্টেড। ইফ ইউ ক্রস দ্য লাইন ইউ উইল বি অ্যারেস্টেড। নেক্সট কি আছে? নাম্বার 9, ডু অর ডাই। ডু অর ডাই, করো অথবা মরো। হিন্দিতে ওটা কি ছিল? যে করেঙ্গে ইয়ে মরেঙ্গে। কে বলেছিল কথাটা? কে বলেছিল? মহাত্মা গান্ধী, যে করেঙ্গে ইয়ে মরেঙ্গে। তাহলে ডু অর ডাই এটাকে যদি কমপ্লেক্স সেন্টেন্সে ট্রান্সফার করতে যায় তাহলে কি পাচ্ছি? শুধু দুটো ভার পেয়েছি, ডু পেয়েছি আর ডাই পেয়েছি। মাঝখানে অর বলে একটা কনজাংশন আছে। অ্যান্ড অর বাট কোন বাক্যের কনজাংশন? কম্পাউন্ড সেন্টেন্স। তাহলে একই রকম সেই কম্পাউন্ড সেন্টেন্স থেকে আমি ট্রান্সফার করব কমপ্লেক্স সেন্টেন্সে। তাহলে কি করব? যদি তুমি না করো তাহলে তুমি মারা যাবে। তাহলে ইফ ইউ ডু নট ডু, এই ডু এর জন্য এতটা লিখলাম। ইফ ইউ ডু নট ডু, যদি তুমি না করো, কমা ইউজ করব। এরপরে ইউ উইল ডাই। ইফ ইউ ডু নট ডু ইউ উইল ডাই, যদি তুমি না করো তাহলে তুমি মারা যাবে। নেক্সট 10 নম্বর বাক্য কি আছে? হি ইজ টু লেজি টু সাকসিড। নেগেটিভ। টি ডবল ও আর টি ও এটা থাকলে নেগেটিভ করার নিয়মটা আগেই বলেছি, খুবই সোজা। টি ডবল ও এর পরিবর্তে সো ইউজ করতে হয়। তাহলে হি ইজ সো, তারপরে টি ও এর আগের অ্যাডজেক্টিভ বা অ্যাডভার্বটাকে লিখতে হয়। এখানে লেজি বলে একটা অ্যাডজেক্টিভ আছে, লেজি। এরপরে দ্যাট নিয়ে আসতে হয়। দ্যাটটা বসানোর পর আরেকবার ওই সাবজেক্টটা নিয়ে আসবো, হি আছে, এখানে সাবজেক্টটা হিই থেকে যাচ্ছে। আচ্ছা, এরপরে বলেছিল যে টেন্স অনুযায়ী ক্যান নট বা কুড নট বসাতে হয়। ইজটা কোন টেন্স? ইজটা প্রেজেন্ট টেন্স। তাহলে প্রেজেন্ট টেন্সের জন্য ক্যান নট আছে, ক্যান নট। আচ্ছা, এরপর কি রয়েছে? মেন ভার্বটা আবার টু এর পরের অংশ কি আছে? সাকসিড, এস ইউ ডবল সি ডবল ই ডি। তাহলে হি ইজ সো লেজি দ্যাট হি ক্যান নট সাকসিড, সে এতটাই অলস যে সে সফল হতে পারবে না।